আজ আয়েশার বিয়ে বাড়ি ভর্তি মেহমান, চারদিকে হই হুল্লোড়, চিৎকার চেঁচামেচি। অবশ্য বিয়ে বাড়ি বলে কথা, আপনাদের সবার কৌতূহল আয়েশাটা কে? গল্পের নায়িকা আয়েশা, পুরো নাম আয়েশা সিদ্দিকা। তারই বিয়ে আজ। সবে মাত্র এইচএসসি পরীক্ষা দিয়েছে। এরই মধ্যে তার বিয়ে ঠিক করে ফেলেছে তার পরিবার। আয়েশা অবশ্য দ্বিমত পোষণ করেনি। রিজন, সে তার পরিবারকে অনেক ভালোবাসে এবং অনেক বিশ্বাস করে। আয়েশা দেখতে আহামরি সুন্দরী না, আবার নেহাত খারাপও না। হাইট 5 ফিট 2 ইঞ্চি, লম্বা চুল, ওয়েট 55, তা হবেই। মা, 3 ভাই এবং আয়েশা সবার ছোট। আয়েশা একদম চুপচাপ স্বভাবের, কথা খুব কম বলে। সকাল 7টা। সারারাত ঘুমাতে পারেনি আয়েশা। মেহেদি অনুষ্ঠান, যাকে বলে এক কথায় বলে গায়ে হলুদ, তাই ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছিল। কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হল না। তার কাজিনরা এবং বান্ধবীরা টেনে তুলেছে। ঘুম ঘুম চোখে আয়েশার জবাব, আরেকটু ঘুমাতে দেও না ভাবি। আয়েশার কাজিনরা এবং বান্ধবীরা একে অপরের দিকে তাকিয়ে হাসছে অনেক জোরে। হাসির শব্দ শুনে চোখ মেলে তাকায় আয়েশা। আয়েশা, কি হয়েছে, হাসছিস কেন? আয়েশার কাজিন, আপু, আজকে তোমার বিয়ে আর তুমি পড়ে পড়ে ঘুমাচ্ছ। আয়েশা, কালকে সারারাত ঘুমাতে না দিয়ে এখন বলছিস কেন ঘুমাচ্ছি? আয়েশা কথা না বাড়িয়ে চুপচাপ উঠে পড়ল। অতপর সবাই মিলে নাস্তা করল। হলুদ শাড়িটাতে আয়েশার ফর্সা চেহারাটা আরও ফুটে উঠেছে। আয়েশার বান্ধবী নুফতি বলল, নুফতি, আয়েশু, তোকে যা লাগছে না বিয়ের সাজ ছাড়াই। জিজু তো তোকে এই অবস্থায় দেখে হা হয়ে যাবে। আয়েশা কিছু বলল না, শুধু মুচকি হাসল। এরই মধ্যে আয়েশার বড় ভাবি এবং মেজো ভাবি এসে কিছুক্ষণ কথা বলে চলে গেল। বাড়ি ভরা মেহমান, আরও কাজ। হঠাৎ করে আয়েশার ফোনটা বেজে উঠল। হাতে নিয়ে দেখে আননোন নাম্বার। আয়েশা আননোন নাম্বার রিসিভ করে না। ধরবে কি ধরবে না এসব ভেবে ফোনটা কেটে গেল। আবার আসলো। আয়েশা কৌতূহলবশত ফোনটা রিসিভ করল। আয়েশা হ্যালো বলার পর ওপাশ থেকে একজন পুরুষের গলার আওয়াজ শুনতে পায়। আয়েশা, কে কে বলছেন? লোকটি, ম্যাম, আপনি আমাকে চিনবেন না, একটু আপনাদের বাড়ির সামনে আসবেন প্লিজ। আয়েশা, আপনি আমাকে চিনবেন না? আবার বলছেন বাড়ির সামনে আসতে, কে আপনি, পরিচয় দেন। লোকটি, প্লিজ বাড়ির সামনে আসুন, তাহলেই দেখতে পারবেন। আয়েশা কিছু বলতে যাবে, তার আগেই ফোনটা কেটে গেল। আয়েশা কি করবে কিছুই বুঝতে পারছে না, যাবে কি যাবে না। আয়েশা, কে হতে পারে? রাফিন নইতো? রাফিন আয়েশার চাচাতো ভাই, অনেক সময় আয়েশাকে ফোন দিয়ে দুষ্টুমি করে। আয়েশা, তোমরা একটু বসো, আমি আসছি। কাজিন এবং বান্ধবীদের উদ্দেশ্য করে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজ রুম ত্যাগ করে আয়েশা। ওর মা পেছনে থেকে ডাকায় বলল, একটু আসছি। এই বলে আয়েশা গেইটের কাছে চলে যায়। গেইট খুলে সামনে যায়। আয়েশা, না, কাউকেই তো দেখতে পারছি না। লোকটি কি মিথ্যা বলল? আর রাফিনকে তো দেখতে পারছি না। দাঁড়িয়ে থেকে এসব ভাবছে। হঠাৎ একটা কার আয়েশার সামনে ব্রেক করল। ফ্ল্যাশিং লাইটটা এতটাই বাড়িয়ে দিয়েছে যে চোখ দুটো অটোমেটিক্যালি অফ হয়ে গেল আয়েশার। কিন্তু আয়েশা স্পষ্ট দেখতে পারছে কারের ভিতরে 3টা লোক, বাট মুখ দেখা যাচ্ছে না মাস্ক পরার কারণে। আয়েশা ভরকে গেল। যেই না গেইটের ভিতরে ঢুকতে যাবে, তখনই পেছনে থেকে কে যেন নাক চেপে ধরল রুমাল দিয়ে। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটল যে আয়েশা এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। আয়েশার যখন সেন্স ফিরল, তখন সে নিজেকে একটি একাকী রুমে আবিষ্কার করল। অরেঞ্জ আর হোয়াইট কালারের রুমটা, ম্যাচিং পর্দা, সাথে ম্যাচিং করা বিছানার চাদর, বালিশের কাভার।
হঠাৎ যখন আয়েশার মনে পড়ল আজ তো তার বিয়ে ছিল, তখন লাফ দিয়ে শুয়া থেকে উঠে বসল। আয়েশা নিজের দিকে খেয়াল করল না, সবকিছু ঠিকঠাকই আছে। দরজাটা খোলা কিন্তু বাহিরের কিছু দেখা যাচ্ছে না। আয়েশা যেই না বেড থেকে নামতে যাবে তখনই কারো পায়ের আওয়াজ শুনতে পায়। হ্যাঁ, কেউ একজন এই দিকেই আসছে। আয়েশা শব্দ শুনে বসা থেকে উঠে বেডের এক কোনো অগুটিসুটি মেরে দাঁড়ায়। তখনই একটা লোক রুমে প্রবেশ করল। হাই ভোল্টের শকট খেল আয়েশা। লোকটাকে দেখে আয়েশা কয়েক সেকেন্ড চোখের দিকে তাকিয়ে রইল। লোকটার গায়ের রং ফর্সা, হাইট 6 ফুট তো হবেই, জিম করা বডি, পরনে অ্যাশ কালার ট্রাউজার এবং আকাশি কালার টি শার্ট। লোকটাকে দেখেই আয়েশা ভয়ে ঢোক গিলছে। তাও নিজেকে সামলে নিয়ে আয়েশা বলল, আয়েশা, মাস্ক পরা 3 জন লোকের মধ্যে আপনি একজন ছিলেন। লোকটি একদৃষ্টিতে তাকিয়েই আছে আয়েশার দিকে। আয়েশা, কি হলো, কথা বলছেন না কেন? একটু জোর গলায়। হঠাৎ এই কথা শোনার পর ঘোর কাটল নিলয়ের। ও, আপনাদের তো বলাই হয়নি আয়েশাকে যে কিডন্যাপ করল। সে আর কেউ নয়, গল্পের হিরো নিলয়। নিলয় চৌধুরী বড়লোক বাবার একমাত্র ছেলে, কিন্তু সে তার পরিবারের সাথে থাকে না। এটারও একটা রিজন আছে, পরে জানতে পারবেন। নিলয়ও হ্যাঁ, ফোন দেওয়া থেকে শুরু করে সবকিছু আমিই করেছি। আয়েশা, কেন করলেন আপনি আমাকে কিডন্যাপ? কি ক্ষতি করেছিলাম আমি আপনার? চোখের পানি ছেড়ে দিয়ে। নিলয়ও, তুমি করনি, তোমার পরিবার করেছে। আয়েশা মানে, অবাক হয়ে। নিলয়ও, তোমার সব কোয়েশ্চেনের আনসার আমি দিব, তার আগে এই নাও। একটা প্যাকেট এগিয়ে দিয়ে, শাড়িটা চেঞ্জ করে এটা পরে নিচে ডাইনিং টেবিলে আসো। আয়েশা কিছু বলতে যাবে তার আগেই নিলয় হাত দিয়ে থামিয়ে দেয়। নিলয়ও হান্স দুব, বাট তার আগে যেটা বলছি সেটা করো। আয়েশা না চাইতে ও প্যাকেটটা হাতে নিল। নিলয় রুম ত্যাগ করল। আয়েশা প্যাকেটটা খুলে তো অবাক, 3 পিস সাথে একটা চিরকুট। চিরকুটে লেখা, জানি শাড়ি পরতে পারো না। আয়েশা, লোকটা কি করে জানলো আমি শাড়ি পরতে পারি না? এনিওয়ে ভালোই হয়েছে। এমনিতে ও আমি শাড়িতে একদমই কমফর্টেবল ফিল করি না। আয়েশা 3 পিসটা নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়াল। আধা ঘন্টা পর ওয়াশরুম থেকে বের হল। এমনিতে ও আজকে গোসল করা হয়নি তার। এখন একটু ভালো লাগছে আয়েশার। আয়েশা, লোকটাকে দেখে মনে হচ্ছে অনেক বড় লোক। তার স্মার্টনেসই প্রুভ করে লোকটি হাই সোসাইটির। বাট আমাকে কিডন্যাপ করার রিজন কি? এসবই ভাবছে আয়েশা, হঠাৎ একজন মহিলার কথা শুনে ঘোর কাটে তার। মহিলাটি, সাহেব আপনারে নিচে যাইতে কইছে, কথাটা বলেই চলে গেল। আয়েশা, এই যে শুনেন। ওফ, চলে গেল মহিলাটি। নিলয়ের কথা মতো রুম ত্যাগ করল আয়েশা। রুম থেকে বের হয়েই বড় ধরনের শকট। এত বড় বাড়ি, রেলিং ধরে দাঁড়িয়ে আছে আয়েশা। একবার উপরে তাকাচ্ছে তো আরেকবার নিচে তাকাচ্ছে। নিচে ভালোভাবে তাকিয়ে দেখে নিলয় ডাইনিং টেবিলে বসে আছে। নিলয়কে দেখে একটু ভয় পেল, তাও সাহস করে নিচে নামল আয়েশা। নিলয় দেখার সাথে সাথেই, নিলয়ও বসো, চেয়ার দেখিয়ে। আয়েশা কথা না বাড়িয়ে চুপচাপ বসে পড়ল। কিন্তু নিলয়ের থেকে 2-3 চেয়ার দূরে। বিষয়টা নিলস লক্ষ্য করেছে যে আয়েশা তাকে ভয় পাচ্ছে, তাই কিছু বলল না। নিলয়ও, এবার শুরু করা যাক। আয়েশা, এমনিতে ও পেটে ইঁদুর দৌড়াচ্ছে। সারাদিন কিছু খাওয়া হয়নি। আগে খেয়ে নেওয়া যাক, তারপর অন্য কিছু ভাবা যাবে। কথায় আছে না, পেট ঠান্ডা তো জগৎ ঠান্ডা। হঠাৎ টেবিলে থাবা পোড়ায় ভাবনায় ছেদ পড়ল আয়েশার। নিলয়ও, কি হলো, খাচ্ছ না কেন? আয়েশা কিছু না বলে চুপচাপ খাচ্ছে। নিলয় আয়েশার অবস্থা দেখে মিটিমিটি হাসছে।
খাবার খাওয়া শেষ হলে আয়েশা বলল। আয়েশা আনসার পাব। নিলয় ইয়েস। আয়েশা আমাকে কিডন্যাপ করার রিজন। নিলয় ইয়োর ফ্যামিলি। আয়েশা মানে ভ্যাবাচেকা খেয়ে। আয়েশা মানে ভ্যাবাচেকা খেয়ে। আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। প্লিজ ক্লিয়ার করে বলেন। নিলয় বলতে শুরু করল। নিলয়, তোমাকে কিডন্যাপ করার রিজন হচ্ছে তোমার পরিবার। আমি প্রপোজাল পাঠিয়েছিলাম বাট তোমার পরিবার রিজেক্টে করে দিয়েছে, যে কারণে আমি তোমাকে কিডন্যাপ করতে বাধ্য হয়েছি। আয়েশা হোয়াট? শুধুমাত্র এই কারণে আপনি আমাকে কিডন্যাপ করেছেন? দাঁতে দাঁত চেপে নিলয় আয়েশার চোখে চোখ রেখে বলতে শুরু করল। নিলয়, তোমাকে প্রথম দেখায় ভালো লেগেছিল, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট, দেন ফলো করা শুরু করি 1 বছর যাবত। তখন তুমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়। আমি যখন বুঝতে পেরেছি তোমাকে ছাড়া থাকা সম্ভব নয়, তখন তোমাকে নিজের করে পাওয়ার জন্য তোমার বাড়িতে প্রপোজাল পাঠায়, বাট তোমার পরিবার রিজেক্টে করে দেয়। রিজন আমি বেকার, আর যার সাথে তোমার বিয়ে ঠিক করা ছিল সে একজন বিসিএস ক্যাডার। 2 বার প্রপোজাল পাঠিয়েছি, 2 বারই রিজেক্টে করে দিয়েছে তোমার পরিবার, বিশেষ করে তোমার ভাইয়া। তারপর আমি নিজে তোমার ভাইয়ার সাথে কথা বলি এবং এটাও বলি আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু তোমার ভাইয়া মানতে নারাজ। ফিরে আসার সময় একটা কথায় বলে এসেছিলাম, আয়েশা ইজ ওনলি মাইন, তুমি আমার নয়তো কারোই না। দেন সিদ্ধান্ত নেই তোমাকে কিডন্যাপ করার করি। তারপর বাকিটা তুমি জানোই। এই পর্যন্ত বলে নিলয় থেমে গেল। আয়েশা এতক্ষণ চুপচাপ শুনলে ও আর সহ্য করতে পারল না। আয়েশা, আমার ভাইয়ের আপনাকে পছন্দ হয়নি, সে কারণে রিজেক্টে করে দিয়েছে। সামান্য একটা কারণে আপনি আমার উপর থেকে রিভেঞ্জ নিচ্ছেন? জোর গলায়। হঠাৎ জোর গলায় কথা বলাতে নিলয় ভ্যাবাচেকা খেয়ে গেল। নিলয়, কল ডাউন আয়েশা, ভালোবাসি তোমাকে, রিভেঞ্জ নিব কেন? আর হে রিভেঞ্জ সাইকোরাই নেই। আয়েশা, মাই ফুট ইয়োর লাভ, আপনাকে সাইকোর চেয়ে কম কিছু মনে হয়? ভালোই বলছি, আমাকে আমার বাড়ি পৌঁছে দিন। আপনি জানেন কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? আমার ভাইয়া কিন্তু আপনাকে ছেড়ে দিবে না। নিলয়, ফার্স্টলি আমি সাইকো না, সেকেন্ডলি আমি এসআই মাহমুদুল্লাহ রহমানের বোন আয়েশা সিদ্দিকার সামনে দাঁড়িয়ে কথা বলছি। আর হে কি যেন বললে? তোমাকে বাড়ি পৌঁছে দিব। কান খুলে শুনে রাখো, আজ থেকে এটাই তোমার বাড়ি। আরেকটা কথা মাথায় ঢুকিয়ে নেও, আমি মরে গেলেও তোমাকে ছাড়ছি না। আঙুল নাড়িয়ে। আয়েশা, আপনার এই কাজের জন্য আপনাকে চরম মূল্য দিতে হবে। চোখ মুখ খিচে নিলয়, আমি সবরকম মূল্য দিতে রাজি আছি। মুচকি হেসে আয়েশা, মামলা করব আপনার বিরুদ্ধে। দাঁতে দাঁত চেপে নিলয়, আই ডোন্ট কেয়ার, করলে করতে পারো। তা কি নিয়ে মামলা করবে শুনি? বলবে যে আমি তোমাকে কিডন্যাপ করে রেপ করেছি। সত্যি করে বলতো, এই পর্যন্ত তোমার সাথে বাজে কোনো বিহেভ করেছি? এক দৃষ্টিতে তাকিয়ে আছে আয়েশার দিকে। আয়েশা কি বলবে বুঝতে পারছে না। আয়েশা, সত্যিই তো লোকটা আমার সাথে বাজে কোনো বিহেভ করেনি। তার মানে কি ধরে নিব লোকটা আমাকে ভালোবাসে? দেখুন, অতশত আমি বুঝি না আপনি আমাকে কিডন্যাপ করেছেন। আপনি একটা কিডন্যাপার। কেউ ভালো উদ্দেশ্য নিয়ে কিডন্যাপ করে না। এখনো সময় আছে, নিজেকে শুধরে নিন, আমাকে আমার বাড়ি পৌঁছে দিন। নিলয়, ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট গার্ল। আয়েশা, তুমি এমন একটা মেয়ে যে ভাঙ্গবে অথচ মুচকাবে না। তাই বলি কি, বেশি টেকনিক খাটাতে যেও না। আমার কাছ থেকে পালিয়ে যাওয়া এত সহজ না, মাইন্ডেড। আয়েশার দিকে আঙুল তুলে আয়েশা একটু ভয় পেল। নিলয় কে আর পাবে নাই বা কেন, সতয় হোক, পুরুষ মানুষ বলে কথা। তাও হাল ছাড়ার পাত্র নয়। আয়েশা নিজেকে সামলে
আয়েশা, দেখুন, আপনার ভালোর জন্যই বলছি। আমার ভাইয়া কিন্তু আপনাকে জেলের ঘানি না টানিয়ে ছাড়বে না। তাই বলি কি। আয়েশাকে আর কিছু বলতে না দিয়ে নিলয়, কাকে ভয় দেখাচ্ছ তুমি? যার কথায় যার ভয় পুরো ঢাকা শহর কাঁপে। আয়েশার চোখের দিকে তাকিয়ে পৈশাচিক হাসি দিয়ে, তোমার ভাই আমাকে জেলের ঘানি টানাবে? তোমার ভাইকে দুমড়ে মুচড়ে শেষ করে দিতে পারি আমি আমাকে রিজেক্টে করার অপরাধে। কিন্তু তা আমি করব না শুধুমাত্র তোমার জন্য। আজ পর্যন্ত কারো সাহস হয়নি আমার সামনে দাঁড়িয়ে এইভাবে আমাকে হুমকি দেওয়ার। তুমিই প্রথম কোনো নারী যে আমার সাথে এইভাবে কথা বলছ। অবশ্য আমার ভালোবাসা বলে কথা। মুচকি হেসে, আয়েশা, আই লাইক ইয়োর অ্যাটিটিউড। আয়েশা, আপনি কে, কি আপনার পরিচয়? আমি কিচ্ছু জানতে চাই না। আমি জাস্ট আপনাকে সহ্য করতে পারছি না। আমি শুধু আপনাকে ঘৃণার চোখে দেখছি। আই জাস্ট হেট উইথ ইউ, জাস্ট হেট ইউ। চোখ দুটো ভিজে গেছে। এখনই কেঁদে দিবে অবস্থা। নিলয়ের রাগ সম্পর্কে আয়েশার কোনো ধারণা ছিল না। সোফা থেকে উঠে দাঁড়ালো। আয়েশার হেট কথাটা শোনার পর নিলয়ের ফেস পুরো লাল বর্ণ ধারণ করেছে। চোখ দিয়ে মনে হচ্ছে আয়েশাকে গিলে খাবে। নিলয় আয়েশার দিকে এক পা করে এগুচ্ছে আর আয়েশা ভয়ে ভয়ে পিছাচ্ছে। নিলয়ের রাগী পেস দেখে আয়েশার জান যায় অবস্থা। রাগের সামনে এই প্রথম আয়েশা। আয়েশা এক প্রকারে পিছাতে ডাইনিং টেবিলের সাথে লেগে যায়। নিলয়কে এই রাগী মুডে দেখেই হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে আয়েশার। নিলয়ও, আমি খারাপ লোক তাই না? দাঁতে দাঁত চেপে আয়েশার চুপ। নিলয়ও, আমাকে হেট করো, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু আমি কতটা খারাপ তাহলে চলো দেখাই তোমাকে। কি হলো এখন মুখ অফ কেন? কথা কানে যাচ্ছে না তোমার? রেগে চিল্লিয়ে আয়েশা, এই রাগের মাথায় কি বলে ফেললাম? লোকটা বেশ রেগে গেছে। এখন আমার কি হবে? ইয়া আরহামার রাহিমিন, কোথায় তুমি? বাঁচাও আমাকে এই ব্যাটার হাত থেকে। চোখ বন্ধ করে কথাগুলো ভাবতে লাগলো আয়েশা। হঠাৎ কোমরে কিছু একটা স্পর্শে চোখ খুলল আয়েশা। দেখে নিলয় কোমর জড়িয়ে ধরেছে। দুজনের মধ্যে কিছুটা তফাত। একজনের নিঃশ্বাস আরেকজনের উপর পড়ছে। আয়েশা বারবার চেষ্টা করছে ছোটার বাট পারছে না, কেননা নিলয় আগের চেয়ে আরও শক্ত করে জড়িয়ে ধরেছে। আয়েশার নিঃশ্বাস নিলয়কে পাগল করে দিচ্ছে এক প্রকার। নিলয়ের নিজেকে কন্ট্রোল করতে খুব কষ্ট হচ্ছে। দ্রুত আয়েশাকে ছেড়ে দিয়ে একটু দূরে সরে দাঁড়িয়ে নিলয়ও, নেক্সট টাইম এমন কিছু বলবে না যাতে আমার রাগ উঠে যায়। আয়েশার দিকে একটু ঝুঁকে কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে কানের কাছে থেকে মুখ তুলে নিলয় দেখে আয়েশা কাঁদছে। আয়েশার কান্নার ধরন শব্দ হবে না, শুধু চোখের দিয়ে পানি পড়বে। নিলয়ের নিজেরই খারাপ লাগছে। এতটা ভয় না দেখালো ও চলত এটা ভেবে। নিলয়ও, আয়েশা, কেঁদো না প্লিজ। তোমাকে এইভাবে সবার থেকে আলাদা করে কষ্ট দিতে চাইনি, কিন্তু কি করব বলো? আমি তো তোমাকে ভালোবাসি। আর তোমার ভাই যদি আমার প্রপোজালটা মেনে নিত তো আজকে এত কিছু হতো না। আয়েশার চোখ দুটি মুছে দিয়ে আয়েশা, ভাইয়া আপনাকে রিজেক্ট করে দিবে না তো কি করবে? আপনি হয়তো বা জানেন না আমার বিয়ে। আয়েশাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে নিলয়ও, এটাই তো বলবে যে তোমার বিয়ে আগে থেকে ঠিক ছিল, কিন্তু বিয়ে তো আর হয়নি। যাই হোক, তোমার ভাইয়ার শাস্তি জানো কি? আয়েশা অসহায়ভাবে তাকালো নিলয়ের দিকে। নিলয়ও, আমাকে রিজেক্ট করার শাস্তিটা হলো তোমার সাথে কোনো দিন যোগাযোগ করতে পারবে না, আর তুমিও না। আজ থেকে আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আয়েশা, আপনার মামার বাড়ির আবদার নাকি যে আপনি যা বলবেন আমাকে তাই শুনতে হবে? কে হন আপনি আমার শুনি? নিলয়ও, একটু পরই দেখতে পারবে আমি তোমার কে হয়। আজ থেকে তোমার উপর সম্পূর্ণ অধিকার শুধু আমার। আর হে ম্যাম, এটা মামার বাড়িরই আবদার। আমার কথা না শুনলে কি করব জানো? চোখের দিকে তাকিয়ে পৈশাচিক হাসি দিয়ে আয়েশা, কি? ক র বে ন সু নি
ভয় ভয় তোতলাতে তোতলাতে। নিলয়, তোমাকে কিছু করব না, করব তো তোমার ভাইদের। তোমার ছোট ভাই তো 3 দিনের ছুটি নিয়ে গ্রামে গিয়েছিল, তাই না? এখন বুঝতে পেরেছ তো আমি বলতে চাইছি। এই কথা বলাতে কান্নার বেগ আরও বেড়ে গেল আয়েশার। নিলয় আয়েশাকে কাঁদাতে চায় না, কিন্তু ওকে বসে আনতে হলে এতটুকু বলতেই হবে। নিলয়, কেঁদো না প্লিজ, তোমার ভাইয়াকে আমি কিচ্ছু করব না। এবার হ্যাপি, যাও রুমে যাও, আর হে একদম কাঁদবে না বলে দিলাম। আয়েশা কিছু বলল না, সিঁড়ির কাছে গিয়ে। আয়েশা, আমি নিশ্চিত আপনি পাবনা থেকে এসেছেন, পাবনার পাগল আপনি, আমি আপনাকে ছাড়ব না সাইকো। নিলয় হাসবে না কাঁদবে আয়েশার কথা শুনে, ঠোঁটের কোনো এক চিলতে হাসি এনে। নিলয়, এই যে ম্যাম, আগে আপনি নিজে তো মুক্ত হন, তারপর নায় আমাকে ছাড়নেন না, ধরবেন, সেটা ভাববেন। আজ তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। বলেই ফ্লাইং কিস ছুড়ে দেয় আয়েশার দিকে। ততক্ষণে আয়েশা রুমে ঢুকে যায়। আয়েশা কাঁদছে এটা ভেবে যে বাড়ির সবাই নিশ্চয় তাকে অনেক খুঁজছে। বেলকনির থাই গ্লাস সরিয়ে দাঁড়িয়ে আছে আয়েশা, চোখ দিয়ে শুধু টপটপ করে পানি পড়ছে। অন্যদিকে আয়েশার বাড়িতে শোকের ছায়া নেমে এলো। আয়েশার মা ইতিমধ্যে 2 বার সেন্স হারিয়েছে। আয়েশার ভাই অলরেডি ডিজি করে ফেলেছে। সবাই অনেক খুঁজছে কিন্তু পায়নি আয়েশা। সকলে দোষ দিচ্ছে আয়েশার, কোনো ছেলের সাথে রিলেশন ছিল, তা না হলে যাবে কোথায়, চরিত্রহীনা বলে কথা শোনাচ্ছে অনেকে। বরের বাড়ির লোকেরা আয়েশার ভাই এবং চাচাদেরকে অনেক অপমান করেছে। বরের বাড়ির লোকেরা চলে যায়, শুধু থেকে যায় রোহিত, যার সাথে আয়েশার বিয়ে হওয়ার কথা ছিল, তার নাম রোহিত। এবার আয়েশার ভাইদের বায়োডাটা দেই। আয়েশার বড় ভাইয়ার নাম মাহির রহমান, তিনি সিঙ্গাপুরে থাকে। আয়েশার মেজো ভাইয়ার নাম মাহমুদুল্লাহ রহমান, তিনি পুলিশের এসআই। আয়েশার ছোট ভাইয়ার নাম মাহবুব রহমান, তিনি একজন বিসিএস ক্যাডার, রাজস্ব বোর্ডে চাকরি করে। রোহিত আয়েশার ছোট ভাইয়ের বন্ধু। তারা দুজনই বিসিএস ক্যাডার এবং রাজস্ব বোর্ডে কর্মরত। রোহিত আয়েশা অনেক পছন্দ করে, বললে ভুল হবে, সে ভালোবাসে আয়েশা। রোহিতের পরিবারেরও অনেক পছন্দ আয়েশাকে, তাই আয়েশার 18 বছর না হওয়াতে শুধু আংটি পরিয়ে রেখেছিল। আর ভালোবাসবে নাই বা কেন, যে মেয়ে এত সুন্দর, যার ব্যবহার, ক্লাস টপার, পর্দাশীল, 5 ওয়াক্ত নামাজি, তাকে তো সবাই পছন্দ করবেই। আমরা নিজেরা নামাজ না পড়লেও যারা নামাজ পড়ে তাদেরকে আমরা সম্মানের চোখে দেখি, তেমন আয়েশাও এমন একটা মেয়ে ছিল, যেমন সুন্দর তার নাম তেমনই সুন্দর তার চরিত্র। আয়েশার ভাইয়ার হঠাৎই মনে পড়ল নুফতির কথা। আয়েশার মেজো ভাই নুফতির কাছে যেয়ে। আয়েশার মেজো ভাই, আচ্ছা নুফতি, আয়েশার কি কারো সাথে রিলেশন ছিল? সত্যি কথা বলো প্লিজ। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে নুফতির দিকে, অবশ্য পুলিশের লোক বলে কথা। নুফতি কি বলছেন ভাইয়া? আয়েশু তো কারো সাথে কথাই বলতো না, ও আবার রিলেশন করবে? তবে হ্যাঁ, আমরা যখন হাসাহাসি করছিলাম তখনই ওর ফোনে একটা কল আসে। আয়েশু আমাদেরকে আসছি বলে রুম থেকে বেরিয়ে যায়। আয়েশার মেজো ভাই, এত কিছু হয়েছে আর তুমি এখন এই কথা বলছো? আয়েশার ভাই কতক্ষণ পর, আচ্ছা আয়েশা কি ফোনটা কি সাথে করে নিয়ে গেছে? নুফতি আয়েশু যখন বের হয়েছিল তখন ফোনটা রেখে গিয়েছিল। এই নিন ফোনটা, এগিয়ে দিয়ে। আয়েশার মেজো ভাই মাহবুব, তাড়াতাড়ি কল লিস্ট চেক কর। আয়েশার ছোট ভাই, ভাইয়া এই দেখ, সকাল 10টা 10-এ একটা কল এসেছিল আননোন নাম্বার থেকে। আয়েশার ভাই নাম্বারে কল দেয় কিন্তু ফোন সুইচ অফ। আয়েশার মেজো ভাই নাম্বারটা অফিসে টেক্সট করাই কিন্তু কোনো ক্লু দিতে পারেনি তারা। দিবে কি করে? নিলয় ফোন কেটে সাথে সাথে সিম খুলে ফেলে দিয়েছে। শেষ আশাটুকু ও যখন নিবে যায় তখন তার ভাইয়ারা হাল ছেড়ে দেয়। 2 ভাই দুজনের গলা জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদছে। কাঁদবে নাই না কেন? আয়েশা যে ছিল তাদের কলিজার টুকরা, 3টি ভাইয়ের একটি বোন। ঘাড়ে কারো স্পর্শে আতকে উঠে আয়েশা, চোখ দুটো মুছে ঘাড় ঘুরে তাকাতেই শকট,
আয়েশার মুখে অস্পষ্ট সুরে ভেসে আসল। আয়েশা, কে আপনি? আয়েশার সামনে হাসি মুখে সুন্দর একটি মেয়ে দাঁড়িয়ে আছে, পরনে জিন্স প্যান্ট এবং ফতুয়া, দেখতে পুতুলের মতো। নীরবতা ভেঙে মেয়েটি হাত বাড়িয়ে দিয়ে বলল। মেয়েটি, হাই, আই এম তানহা, তানহা চৌধুরী। নিলয় আমার ভাই এবং তুমি আমার ভাবি, রাইট? হেসে হেসে মেয়েটির হাসিতে যেন মুক্তা ঝরছে। আয়েশা এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটির দিকে। মেয়েটির কথায় হুঁশ ফিরল। মেয়েটি কেন ওকে ভাবি ডাকছে এসব ভেবে। তানহা, এই যে ভাবি, কোথায় হারিয়ে গেলে তুমি? আয়েশা, তাই তো। মুচকি হেসে আয়েশা, আপনি কি করে জানলেন? আর নিলয়কে আর আমাকে ভাবিই বা ডাকছেন কেন? চিন্তিত হয়ে কথাটা বলেই আয়েশার পরক্ষণে মনে পড়ল যে তাকে কিডন্যাপ করেছে, তার নাম হয়তো বা হবে বেয়াদব মাইয়া। আমরা সবাই যেখানে বুঝতে পারতেছি নিলয়কে, আর উনি বুঝে না যত সব ডং। তানহা, নিলয়কে এখনো চিনলে না? আমার ভাইয়ার নাম নিলয় চৌধুরী, সে সূত্রে তুমি আমার ভাবি। আর হে, আমাকে তুমি করে ডাকবে, আপনি না ওকে। আয়েশা, আচ্ছা তুমি করে ডাকবো। প্লিজ তুমি আমাকে এখান থেকে পালাতে সাহায্য করো। তোমার ভাইয়া আমাকে কিডন্যাপ করে এনে আটকে রেখেছে। জানো আজকে আমার বিয়ে ছিল। বলেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল আয়েশা। তানহা, হারে ভাবি, শুন, কেঁদ না প্লিজ। আমার ভাই তোমাকে অনেক ভালোবাসে, আর বিশ্বাস কর তোমার কোনো ও ক্ষতি করবে না। চোখ দুটো মুছে দিয়ে তানহা সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে দ্রুত রুম ত্যাগ করল। আয়েশা, তার মানে এই ব্যাটার নাম নিলয় চৌধুরী? এই মাত্র শুনলাম। আর মেয়েটা ব্যাটার বোন? আমি আসলেই পাগল। কাকে কি বলছিলাম? একটা কথা স্পষ্ট, আমি এখান থেকে বের হতে পারবো না। আর যদি বের হওয়ার চেষ্টা করি, তাহলে যদি লোকটা ভাইয়ার কোনো ক্ষতি করে, ভাইয়া তো কালকেই ঢাকা চলে যাবে। এসবই ভাবছে হঠাৎ করে তানহা এসে আয়েশাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আয়েশা, হারে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? তানহার ড্রয়িং রুমে। আয়েশা কথা বাড়াল না, মনে মনে ভাবছে কোনো পাগলের পাল্লায় পড়ল ও। আয়েশা ড্রয়িং রুমে গিয়ে তো অবাক, নিলয় একটা বাচ্চাকে কুলে নিয়ে দুষ্টমি করছে। নিলয় আয়েশাকে দেখার সাথে সাথে এই মেয়েটিকে হাত দিয়ে দেখিয়ে দিল আয়েশার কাছে যেতে। আয়েশা কিছু বলতে যাবে তার আগেই মেয়েটি গুটি গুটি পায়ে এগিয়ে এসে আয়েশার হাত ধরল। আয়েশা এক নাগারে তাকিয়ে আছে মেয়েটির দিকে। মেয়েটির একেবারে ফর্সা, বছর 4 হবে হয়তো, পরনে ফ্রক পরা এবং অনেক কিউট। শুধু কিউট না, কিউটের ডিব্বা, দেখতে একেবারে বেবি ডলের মতো। হঠাৎই মেয়েটি বলল, মাম্মাম। মেয়েটি ও মাম্মাম আয়েশার হাত ধরে ঝাঁকাতে লাগল। আয়েশা মুচকি হেসে মেয়েটিকে কুলে তুলে নিল। মেয়েটি, বাবাই দেখ আমার মাম্মাম, তুমিই আমার মাম্মাম তাই না? ছোট দুটি হাত দিয়ে গলা জড়িয়ে ধরে। বাবাই কথাটা শুনে নিলয়ের দিকে তাকালো আয়েশা। নিলয় ইশারায় মাথা নেড়ে বলল, হ্যাঁ বলতে। আয়েশা, লোকটা ম্যারিড এবং একটা মেয়ে ও আছে, বাট ওয়াইফ। হ্যাঁ আমিই তোমার মাম্মাম, জোর করে হেসে তানহা, ভাবি ও হলো তাহিয়া, আমার বড় বোনের মেয়ে। তাহি আম্মুনি, আমার কাছে আসো, হাত বাড়িয়ে দিয়ে। আয়েশা, ওফ, বড় বোনের মেয়ে। আর আমি কি ভাবছিলাম, তাহলে উনি, পরে না হয় জানা যাবে, এখন থাক। তাহিয়া, না আমি যাব না, মাম্মামের কাছে থাকব। কথাগুলো বলছে আর দুই গালে ছোট্ট দুটি ঠোঁট দিয়ে চুমু দিচ্ছে। নিলয়, মামনি, তোমার মাম্মামকে পেয়ে আমাকে ভুলে গেলে? আসো আমার কাছে, হাত বাড়িয়ে দিয়ে। তাহিয়া, না আমি যাব না। ছোট্ট দুটি হাত দিয়ে গলা জড়িয়ে ধরে। তুমি আমাকে ছেড়ে যাবে না তো মাম্মাম? গালে চুমু দিয়ে নিলয় তানহা দুজনেই হাত নামিয়ে হাসছে তাহিয়ার কাণ্ড দেখে। আয়েশা, পিচ্ছি আম্মুনি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, এবার হয়েছে। আয়েশার হঠাৎই চোখ যায় নিলয়ের দিকে। নিলয় মায়াভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে আয়েশার দিকে।
তা দেখে আয়েশা খুবই আনইজি ফিল হচ্ছে, তাই কাউকে কোনো কথার সুযোগ না দিয়ে দ্রুত ড্রয়িং রুম ত্যাগ করল আয়েশা। সন্ধ্যা 7টা। হঠাৎ দরজা লক করে নিলয় রুমে ঢুকল, হাতে লাকেজ। আয়েশা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে নিলয়ের দিকে। নিলয় লাকেজটা সামনে টেনে এনে, নিলয়ও তাড়াতাড়ি রেডি হয়ে নেও, একটু পর আমাদের বিয়ে হবে। বিয়ের কথা শুনে আয়েশা বেড থেকে উঠে দাঁড়াল। আয়েশা যেন আকাশ থেকে পড়ল। আয়েশা বিয়ে হবে মানে? অবাক হয়ে। নিলয়ও বিয়ে হবে মানে আমাদের বিয়ে হবে, তাড়াতাড়ি রেডি হয়ে নেও। আয়েশা আমি আপনাকে বিয়ে করতে পারবো না, দাঁতে দাঁত চেপে। নিলয়ও আমি তোমাকে জিজ্ঞেস করেছি, যা বলছি তা কর, তা না হলে আমার খারাপ রূপটা দেখাতে আমি বাধ্য হব। তানহাকে পাঠিয়ে দিচ্ছি তোমাকে হেল্প করতে। বলেই তাহিয়াকে নিয়ে চলে গেল। আয়েশা ওইভাবেই দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে শুভ পানি পড়ছে। এমন সময় তানহা রুমে ঢুকল, লাকেজ থেকে সবকিছু বের করে বেডে রাখল। তানহা ভাবি এটা পরে এস, শাড়িটা এগিয়ে দিয়ে। আয়েশা আমি লোকটাকে চিনি না, জানি না কেন বিয়েতে রাজি হব, আর এসব পড়তে পারবো না, নিয়ে যাও আমার চোখের সামনে থেকে, রেগে। তানহা ভাবি আমি বুঝতে পারছি, বাট ভাইয়া তোমাকে অনেক ভালোবাসে, ভাইয়ার রাগ সম্পর্কে তোমার কোনো ধারণা নাই, প্লিজ তাড়াতাড়ি শাড়িটা পরে আসো। তানহা অনেক জোরাজুরি করল কিন্তু কোনো লাভ হয়নি, তাই বাধ্য হয়ে নিচে চলে যায়। তানহা ভাইয়া ভাবি কিছুতেই শাড়ি পরতে রাজি হচ্ছে না, মন খারাপ করে। কথাটা শুনে নিলয় খুব রেগে যায়, পুরো ফেস লাল বর্ণ ধারণ করেছে তার। তাহিয়াকে তানহার কাছে দিয়ে উপরের দিকে পা বাড়াল নিলয়। নিলয় নিজের রাগটাকে কন্ট্রোল করে। নিলয়ও আয়েশা তুমি রেডি হচ্ছ না কেন? যথেষ্ট শান্ত গলায়। আয়েশা আমি আপনাকে বিয়ে করব না, তাই এখনো সময় আছে, নিজেকে শুধরে নিন, আমাকে আমার বাড়ি পৌঁছে দিন। মুখ বাঁকা করে। নিলয়ও আয়েশা আমার ধৈর্যর বাঁধ ভেঙ না প্লিজ, অনেক কষ্টে নিজের রাগটাকে কন্ট্রোল করেছি, প্লিজ তাড়াতাড়ি শাড়িটা পরে রেডি হয়ে নেও। আয়েশা আমি কতবার বলবো আপনাকে বিয়ে করতে পারবো না, আমার ভাইয়া কিন্তু আপনাকে ছেড়ে দিবে না, মিস্টার হাম্বার উপর খাম্বা। নিলয়ও ওয়াট হাম্বার উপর খাম্বা, ভ্যাবাচেকা খেয়ে। নিলয় বেচারা এতটাই শকট হয়েছে আয়েশার কথাটা শুনে, মুখটা হা হয়ে গেল। আজকে যদি কেউ বলে পার্টটা একটু বড় দিতে পারলেন না, তাহলে আমি বলছি ছোট্ট দুষ্টু পিচ্ছি বোনের হাতে মাইর খাওয়ার জন্য তৈরি হন, বলে দিলুম। নিলয়ের অবস্থা দেখে আয়েশার খুব হাসি পাচ্ছে। আয়েশা এই যে মিস্টার হাম্বার উপর খাম্বা, মুখটা অফ করুন, মুখে মাছি ঢুকবে। আয়েশার কথা শুনে নিলয় মুখটা সাথে সাথে অফ করল, কিন্তু নিলয় এদিক ওদিক তাকাচ্ছে, আয়েশা বিষয়টা বুঝতে পেরে। আয়েশা এদিক ওদিক তাকিয়ে লাভ নেই, চোখের সামনে এত বড় জলজ্যান্ত একটা খাম্বা দাঁড়িয়ে আছে, হাত দিয়ে দেখিয়ে তো কি বলবো আপনাকে। নিলয় হাসবে না কাঁদবে আয়েশালর কথা শুনে, হাসিটাকে চেপে রেখে। নিলয়ও দেখ আমার নাম আছে নিলয়, নিলয় চৌধুরী, তুমি আমাকে নাম ধরে ডাক, আমি কিচ্ছু মনে করব না, তবুও হাম্বার উপর খাম্বা বলে ডেক না প্লিজ। আয়েশা কিন্তু আমি তো আপনাকে হাম্বার উপর খাম্বা বলেই ডাকব, কান্না চেপে রেখে মিটি মিটি হেসে। নিলয় এখন খুব ভালো করেই বুঝতে পারছে আয়েশা কথা ঘুরানোর চেষ্টা করছে। নিলয়ও আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে ভালোবেসে যেটা ইচ্ছা সেটা বলেই ডেকো, আর হে তাড়াতাড়ি শাড়িটা পরে রেডি হও, আদেশর সুরে। আয়েশা ফার্স্টলি আমি আপনাকে ভালোবেসে খাম্বা ডাকিনি, সেকেন্ডলি আমি আপনাকে বিয়ে করা আমার পক্ষে পসিবল না, বিরক্ত হয়ে। নিলয়ও ও রিয়েলি ঠিক আছে, বাঘিনীকে কি করে বসে আনতে হয় সেটা বাঘ খুব ভালো করেই জানে, ডেভিল মার্কা হাসি দিয়ে। নিলয়ের হাসিটা আয়েশার কাছে ভালো ঠেকেছে না, নিলয়ের শয়তানি হাসি দেখে আয়েশার বুঝতে বাকি রইল না নিলয় কি বুঝাতে চাইছে।
হঠাৎই নিলয় দরজাটা লক করে দেয়। আয়েশা দ র যা ল ক ক র ছে ন কে ন ভয় ভয় তোতলাতে তোতলাতে নিলয় কিছু না বলে শার্টের বোতামও খুলছে আর এক পা দু পা করে আয়েশার দিকে এগুচ্ছে। আয়েশা ভয় ভয় পিছাচ্ছে, নিলয় শার্টটা খুলে ফ্লোরে আছাড় মারে। এক সময় আয়েশা পিছাতে পিছাতে দেওয়ালে ঠেকে যায়। আয়েশার চোখ যায় নিলয়ের বুকে, লজ্জায় মাথা নামিয়ে ফেলে সে। নিলয় যতই কাছে যাচ্ছে ততই তার হার্টবিট দ্রুত গতিতে চলছে। এরকম ফিলিংস নিলয়ের আগে কখন হয়নি। নিলয় একেবারে আয়েশার সামনে চলে যায়। নিলয়ের নিজেকে কন্ট্রোল করতে খুব কষ্ট হচ্ছে, বারবার আয়েশার দিকে টানছে তাকে। টানবে নাই বা কেন, চোখের সামনে কোনো সুন্দরী নারী থাকলে প্রত্যেক পুরুষই নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হয়, আর সেটা যদি ভালোবাসার মানুষ থাকে তাহলে তো আরও। নিলয় তার এক হাত আয়েশার মাথার উপর রাখল। নিলয়ও আমার তো আগেই বোঝা উচিত ছিল যে তুমি একটা ঘাড় তারা। ঠিক আছে, বিয়ে যখন করব না তাহলে চলো বাসরটা সেরেই নেয় আগে, তারপর এমনিতেই রাজি হয়ে যাবা। কি তাই তো? কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে মুখে সেই ঘায়েল করা বাঁকা হাসি। আয়েশা নিলয়ের দিকে তাকাতে পারছে না, তাকালেই তার উন্মুক্ত বুকের দিকে নজর যায়। এতক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়েছিল, বাসরের কথাটা শুনে মাথা তুলে তাকালো নিলয়ের দিকে। একটা মেয়ের কাছে তার ইজ্জতটাই বেশি, আর নিলয় এই কাজটা ও যে করতে, সেটা আয়েশার ধারণার বাইরে নয়। যেই না নিলয় ওড়নাটা ধরে টান দিতে যাবে, তখনই আয়েশা বলল, আয়েশা আমি রাজি। নিলয়ের মুখে বিশ্ব জয় করা বিজয়ের হাসি। ডোজটা কাজে দিয়েছে, এখন থেকে মাঝে মাঝে দিতে হবে, মনে মনে ভাবল নিলয়। নিলয়ও গুড গার্ল। আয়েশার গালে হাত দিয়ে, তোমার সাথে বুদ্ধির জোরে পেরে উঠব না, বাট গায়ের জোরে তো পারব, মনে মনে। আয়েশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নিলয় ফ্লোর থেকে শার্টটা তুলে পরে নিল, ডোর ওপেন করে বাহিরে পা রাখবে এমন সময়ে। আয়েশা শুনুন, অসহায় ভাবে। নিলয়ও হ্যাঁ বলো, পেছনে ঘুরে মুখে বাঁকা হাসি। আয়েশা আমি শাড়ি পরতে পারব না। নিলয়ও ঠিক আছে বলে আয়েশার হাত ধরে টেনে নিচে ড্রয়িং রুমে নিয়ে এলো। সেখানে নিলয়ের বন্ধুরা বসা ছিল, 7 থেকে 8 জন হবে। নিলয়ও তোরা কখন আসলি? নিলয়ের বন্ধুরা উত্তর দিল, তুই যখন ভাবির সাথে রোমাঞ্চ করছিলি তখন, বলে মিটিমিটি হাসতে লাগল। আয়েশার লজ্জায় লাল হয়ে গেছে। নিলয় তার বন্ধুদের বসতে বলে উপরে চলে গেল। আয়েশাকে দাঁড়িয়ে থাকতে দেখে নিলয়ের বন্ধুরা বসতে বললে আয়েশা চুপচাপ বসে পড়ে। এরই মধ্যে একজন বলল, ভাবি আমি সোহান, আমি রনি, আমি সিয়াম, আমি হাসিব। আরও কয়েকজন এক এক করে পরিচয় দিচ্ছে। আয়েশা কিছু বলছে না, শুধু শুনছে। সোহান ভাবি আপনাকে কিন্তু বিয়ের সাজ ছাড়াই অনেক সুন্দর লাগছে। এতক্ষণে আয়েশা নিজের দিকে খেয়াল করল, হ্যাঁ 3 পিচটা হলুদ আর সাদা রঙের খুবই সুন্দর, হালকা কাজ, এতেই অনেক সুন্দর লাগছে। আর আয়েশার চেহারায় সেটা আরও বেশি ফুটে উঠেছে। আয়েশা খাম্বাটা দেখি সব জানে, তবে পছন্দ আছে, বলতে হয় মনে মনে। এসবই ভাবছে তখনই পিচ্চি মেয়েটা কোথা থেকে এসে জানি গলা জড়িয়ে ধরল আয়েশার। তানহা ভাবি তাহিয়া কখন থেকে কাঁদছে তোমার জন্য, তুমি কোথায়, তোমার কাছে নিয়ে আসতে। তানহা নিলয়ের বন্ধুদের সাথে কথা বলছে, তখন বাড়ির কলিং বেল বেজে উঠল। কাজের লোক দরজা খুলে দিল। কাজী সাহেব এসেছে। নিলয় এসে আয়েশার পাশে বসে পড়ল। নিলয় ইশারা করল কাজীকে বিয়ে পড়ানো শুরু করতে। কথা মতো বিয়ে পড়ানো শুরু করল কাজী সাহেব। বিপত্তি ঘটল সই করার সময়। আয়েশা কিছুতেই সই করছে না। এতে নিলয় আরও রেগে যায়, কোনো মতে নিজের রাগটাকে কন্ট্রোল করে দাঁতে দাঁত চেপে। নিলয়ও বাসরের কথা নিশ্চয়ই ভুলে যাওনি, কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে। আয়েশা অসহায়ভাবে তাকালো নিলয়ের দিকে। নিলয় ইশারা করল সই করতে।
নিলয়ও আমি কিন্তু তোমার ভাইয়ার। কথাটা বলতেই আয়েশা পেনটা নিয়ে সই করে দেয়। কবুল বলার সময় কোনো বাদ দেয়নি, শুধু চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছিল, কেননা নিলয় এটাই বুঝিয়েছে সই না করলে ওর ভাইকে ছাড়বে না। বিয়ে হয়ে গেল। নিলয় আয়েশাকে ফিঙ্গার রিং পরিয়ে দেয়। তাহিয়া, এটা কি হলো আমার সাথে? আমি তো লোকটাকে চিনিও না, কি করে মেনে নিব? মা ভাইয়া, তোমাদের কথা খুব মনে পড়ছে। মাগো, নিজের ইজ্জত রক্ষা করতে রাজি হতে হয়েছে আমাকে। রোহিত ভাইয়ার কথা খুব মনে পড়ছে, লোকটা কতই না ভালোবাসতো আমাকে মনে মনে। আয়েশার চোখে পানি দেখে পিচ্চি মেয়েটা বলল। তাহিয়া, মাম্মাম তুমি কাঁদছ কেন? বাবাই তোমাকে বকেছে বুঝি? দাঁড়াও, চোখ মুছে দিয়ে। তাহিয়া আয়েশার কুল থেকে নেমে নিলয়ের কুলে উঠে। তাহিয়া, বাবাই তুমি মাম্মামকে বকলে কেন? অভিমানী সুরে। নিলয়, মামুনি, আমি তোমার মাম্মামকে বকিনি, তোমার মাম্মামের বাড়ির কথা খুব মনে পড়ছে তাই কাঁদছে। তাহিয়াকে সান্ত্বনা দিচ্ছে আর চোখে আয়েশার দিকে তাকাচ্ছে। তানহা, তোর ভাবিকে রুমে নিয়ে যা। আয়েশা রুমে এসে ধপ করে নিচে বসে পড়ল। এত সব শুধু চোখ দিয়ে পানি পড়লে ও আর পারল না নিজেকে সামলাতে। ফ্লোরে হাঁটু ভাঁজ করে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কথার এক ফাঁকে নিলয়ের বন্ধু সিয়াম বলল। সিয়াম, দুস্ত, তুই শার্ট আর ট্রাউজার পরে বিয়ে করলি, আমি কিন্তু লুঙ্গি পরে বিয়ে করবাম। নিলয় সহ সবকটা অট্ট হাসিতে ফেটে পড়ল। নিলয় তার বন্ধুদেরকে বিদায় দিয়ে রুমে এসে যা দেখল, তাতে তার মুহূর্তেই হাসি খুশি মুখটা ফ্যাকাশে হয়ে গেল। নিলয়ের ফেস পুরো লাল হয়ে গেছে রাগের চোটে। আয়েশা গ্লাস দিয়ে হাত কাটার চেষ্টা করছে, এটা দেখে মুহূর্তেই নিলয়ের মাথায় রক্ত উঠে যায়। নিলয়, স্টপ স্টপ দিস ননসেন্স, রেগে চিল্লিয়ে। নিলয় টাইম ওয়েস্ট না করে দ্রুত আয়েশার কাছে চলে যায়। নিলয়ের ধমক শুনে আয়েশা হ্যাবলার মতো দাঁড়িয়ে আছে, হাতে গ্লাস, ঠাসঠস। হ্যাঁ, আপনারা যা ভাবছেন তাই, থাপ্পড়টা আয়েশার গালেই পড়েছে। নিলয় আয়েশার দুই বাহু চেপে ধরে। নিলয়, খুব সাহস বেড়ে গেছে না তোর? তোর সাহস কি করে হয় গ্লাস দিয়ে হাত কাটার চেষ্টা করছিস? আমারই ভুল হয়েছে, তোকে হাত পা বেঁধে রাখিনি, তোকে দড়ি দিয়ে হাত পা বেঁধে রাখা উচিত ছিল, ছেড়ে দিয়েছি বলে তোর পাখা গজিয়েছে। রেগে চিল্লিয়ে আয়েশা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে শুধু অঝোর ধারায় পানি পড়ছে। বিয়ের প্রথম দিন রাতেই তাকে থাপ্পড় খেতে হয়েছে, আর নিলয় এইভাবে তুই তুকারি করছে। নিলয় আয়েশার রিয়াকশন বুঝে নিজেকে কিছুটা শান্ত করে। নিলয়, আয়েশা, তুমি কি করতে যাচ্ছিলে? তোমার মাথা ঠিক আছে? নিজেকে শেষ করতে যাচ্ছিলে? দেখ, আমি তোমার গায়ে হাত তুলতে চাইনি, তখন তোমার হাতে কাচের গ্লাসটা দেখে খুব ভয় পেয়ে গিয়েছিলাম, তাই রাগের মাথায়। আচ্ছা বাদ দাও আয়েশা, তুমি কিন্তু খুব বড় অন্যায় করতে যাচ্ছিলে। যদি হাতটা কেটে যেত তাহলে যে আমি করতাম আমি নিজেও জানি না। তুমি যদি আমার প্রাণ ভোমরায় আঘাত করো তাহলে আমি কিন্তু কি বুঝাতে চাইছি বুঝতে পারছ? নিলয় কি বুঝাতে চাইছে আয়েশা ঠিক বুঝে গেছে। এবার আমি আপনাদেরকে বুঝাই। নিলয়ের প্রাণ ভমরা আয়েশা, আর আয়েশার প্রাণ ভোমরা তার পরিবার। এতক্ষণে আয়েশা মুখ খুলল, নিজেকে নিলয়ের থেকে ছাড়িয়ে। আয়েশা, আপনি যে কতটা খারাপ সেটা বারবার প্রমাণ করছেন। আমি জাস্ট আপনাকে সহ্য করতে পারছি না, আপনি প্লিজ আমার সামনে থেকে চলে যান। নিলয়, আয়েশা প্লিজ আমার কথাটা শুন। নিলয়কে আর কিছু বলতে না দিয়ে আয়েশা, প্লিজ লিভ মি অ্যালোন। নিলয় আর কথা বাড়াল না, রুম থেকে বের হয়ে গেল। তানহা চিল্লা চিল্লির কথা জানতে চাইলে কিছু হয়নি বলে ছাদে চলে যায় নিলয়। আয়েশা, আমি আপনাকে কোনো দিনও মাফ করব না মিস্টার নিলয় চৌধুরী, আপনার জন্য আমি আমার পরিবার থেকে দূরে। কথাগুলো ভেবে কাঁদতে কাঁদতে ফ্লোরেই ঘুমিয়ে পড়ে আয়েশা। নিলয়ের চোখ দিয়ে পানি পড়ছে, কেননা সে ভালোবাসার মানুষের গায়ে হাত তুলেছে এটা ভেবে। আসরের নামাজের পর রোহিতকে বুঝিয়ে সুজিয়ে বাড়ি পাঠায় আয়েশার ভাই এবং চাচারা। রোহিতের চোখে মুখে ছিল কষ্টের ছাপ, সবার অগোচরে চোখের পানি মুছে ফেলল।
1.5 বছর ধরে ভালোবাসত আয়েশাকে, যখন নিজের করে পেতে যাচ্ছিল তখন একটা দমকা হাওয়া এসে সবকিছু তছনছ করে দিয়ে গেল। বোরকা পরা মেয়েরাই এসব কাজ করে। আরে তোর যদি কাউকে পছন্দ থাকত তাহলে বলতি আমাদেরকে, আমরা সবাই মেনে নিতাম। সবার মুখে চুনকালি দিয়ে যাওয়াটা কি ঠিক হইছে? তাও পালাইছে আবার বিয়ার দিন। পান চিবাতে চিবাতে কথাগুলো বলছিল আয়েশার চাচি। কথাগুলো শুনে শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছে নেয় আয়েশার মা। দরজার সামনে দাঁড়িয়ে কথাগুলো শুনছিল আয়েশার ছোট ভাই মাহবুব। চাচির কথাগুলো তার শরীরে তীরের মতো গিয়ে বিঁধল। আয়েশার ছোট ভাই এনাফ অনেক বলেছেন আর না। আচ্ছা চাচি, আয়েশা যদি আপনার মেয়ে হতো তাহলে এসব কথা বলতে পারতেন। আমরাই যদি এসব কথা বলি তাহলে বাহিরের লোকেরা কি বলবে? রাফিন তার মায়ের কার্যকলাপ শুনে অনেক রেগে যায়। রাফিন, আয়েশুর নামে যদি আরেকটা বাজে কথা বলেছ তাহলে আমি কালই ঢাকা চলে যাব। আরও কয়েকটা কড়া কথা শুনিয়ে সেখান থেকে চলে যায় রাফিন। আয়েশার চাচি শাড়ির আঁচলে ভেঙ্গচি কাটে, মনে মনে খুশি হয়ে যায়। আয়েশার চাচি একটা শয়তানের হাড্ডি, সব সময় আয়েশার সাথে লেগে থাকত, আর এখন তো আরও সুযোগ পেয়েছে কথা শোনানোর। আম্মু ফুপি কি আর আসবে না? মাকে প্রশ্ন করে বসে। 5 বছর বয়সী ছেলে উসামা, আয়েশার বড় ভাইয়ার ছেলে। আয়েশার বড় ভাবি কি জবাব দিবে বুঝতে পারছে না, শুধু বলল, তোমার ফুপি কলেজ থেকে আসার সময় এতগুলা ক্যাডবেরি আর চকলেট নিয়ে আসবে। আয়েশার ছবিটা সামনে নিয়ে বসে আছে। আয়েশার মেজো ভাই মাহমুদুল্লাহর চোখ দিয়ে নোনা জল পড়ছে। পুরুষ মানুষের কান্না মানায় না, কিন্তু কখনো কখনো চোখের পানি ধরে রাখা যায় না। হয়তো বোনকে কোনো দিন না দেখতে পারার কষ্টটা বারবার তাড়া দিয়ে যাচ্ছে। ছাদে বেতের মোড়ায় বসে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে নিলয়। তখনই পেছনে থেকে কে যেন ওর ঘাড়ে হাত রাখল। নিলয় পেছনে ঘুরে তাকিয়ে দেখে তানহা দাঁড়িয়ে আছে। নিলয়ও, তানহা তুই? তানহা, হ্যাঁ ভাইয়া, তাওহিদ ভাইয়া ফোন দিয়েছে, এই নাও। ফোনটা এগিয়ে দিয়ে নিলয় কিছু না বলে ফোনটা রিসিভ করে কানে ধরল। তাওহিদ, কংগ্রাচুলেশনস নিলয়। নিলয়ও, থ্যাঙ্কস। তাওহিদ, তো শেষমেশ বিয়েটা সেরেই ফেললি, ট্রিট দিবি না? নিলয়ও, পেয়ে যাবি, মুচকি হেসে। তাওহিদ, নিলয়, তোর গলার স্বরটা এমন লাগছে কেন? কিছু কি হয়েছে? নিলয়ও, হারে তেমন কিছু না, একটু ঠান্ডা লেগেছে আর কি, পুরাই মিথ্যা কথা। আচ্ছা এসব কথা বাদ দে, তুই আজকে আসলি না কেন? কথা ঘোরানোর চেষ্টা। তাওহিদ, মাত্র অপারেশন থিয়েটার থেকে বের হয়েই তোকে ফোন দিলাম। রোগীর চাপ বেশি, কিভাবে আসবো বল? আচ্ছা ভাবি কি তোর সাথেই আছে? শুধু শুধু তোকে ডিস্টার্ব করলাম। কালকে এসে ভাবিকে দেখে যাব, এখন রাখি। বেস্ট অফ লাক এন্ড গুড নাইট। নিলয় ও গুড নাইট বলে ফোনটা কেটে দিল। তানহা, ভাইয়া। নিলয়ও, বল। তানহা, অনেক রাত হয়েছে, তুমি রুমে যাও, ভাবি একা আছে। আর হ্যাঁ, খাবে না? নিলয়ও, আয়েশা খেয়েছে। তানহা তানহা, না খায়নি, ভাবি ঘুমিয়ে পড়েছে, সেজন্য আর ডাক দেয়নি। নিলয়ও, ঠিক আছে, তুই রুমে যা, আমি আসছি। তানহা আচ্ছা বলে চলে গেল। নিলয় বসে বসে আয়েশার ফটোগুলো দেখছে। ফোনের স্ক্রিন আয়েশার ফটো দেওয়া, ফটোগুলা দেখছে আর মনে পড়ছে 1 বছর আগে ঘটে যাওয়া ঘটনাগুলি। আমার পাঠক পাঠিকারা, আপনারা হয়তো ভাবছেন নিলয় আয়েশাকে কি করে দেখল, আর আয়েশা নিলয়কে কেন চিনে না। তাহলে চলুন জেনে আসা যাক 1 বছর আগে ঠিক কি হয়েছিল। 1 বছর আগে নিলয়ের বায়োডাটা দিয়ে নেই। নয়ন চৌধুরীর একমাত্র ছেলে নিলয় চৌধুরী। নিলয় বড়লোক বাবার নেশাখোর ছেলে। নিলয়ের নাম শুনলে পুরো ঢাকা শহর কাঁপে ভয়। নিলয়কে দেখলে মানুষের মনে ত্রাসের সৃষ্টি হয়। নিলয় দিনে গুন্ডামি আর রাতে ক্লাবে বাজে বন্ধুদের সাথে ড্রিঙ্ক করাই তার নিত্যদিনের রুটিন। রাতে 1টায় বাড়ি ফেরা, সকাল 10টায় ঘুম থেকে ওঠা। আজ ও তার ব্যতিক্রম নয়।
ক্লাবে জোরে জোরে গান বাজছে আর নিলয় বসে বসে ড্রিঙ্ক করছে। রাত 1টা বেজে গেছে, তাও সে একের পর এক ওয়াইন গিলেই যাচ্ছে। একটু পরে কোনোরকম ক্লাব থেকে বের হয়ে কারে বসে ড্রাইভিং করে বাসায় এসে ধপাস করে বেডে শুয়ে পড়ে। পরদিন সকাল 11টা বাজে, নিলয় তখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে। হঠাৎ তার মোবাইলটা বেজে উঠল। নিলয় বিরক্ত হয়ে ঘুম ঘুম চোখে ফোনটা হাতে নিয়ে রিসিভ করে। নিলয়ও, হ্যাঁ সোহান বল। সোহান, তোকে একটা কথা বলার ছিল। নিলয়ও, বলে ফেল। সোহান, কালকে গ্রামের বাড়ি যাচ্ছি, শুধু আমি একা না, সাইফ, হাসিব, রনি ওরাও যাবে। তাই আমিও তোকে ছাড়া যাব না। আচ্ছা, আমরা আসছি বলে ফোনটা কেটে দিল সোহান। হঠাৎই বাড়ির কলিং বেল বেজে উঠল। রমিজ চাচা, বাড়ি দেখাশোনা করে যে, উনি দরজা খুলে দিল। নিলয়ের বন্ধুরা বাড়ির ভেতরে ঢুকে। দুস্ত, চলে এসেছি, সবগুলো একসাথে। নিলয়ও, দেখ আমি কোথাও যেতে পারবো না, আমাকে টানিস না প্লিজ, তোরা জানা। রনি, তুই যদি না করিস তাহলে তোকে হাত পা বেঁধে নিয়ে যাব বলে দিলাম। হাসিব, দুস্ত না করিস না। সাইফ, প্লিজ। নিলয়, রাজি হয়ে যা। সোহান, প্লিজ না করিস না, তুই না গেলে আমাদের ভালো লাগবে না। নিলয়ও, ওকে ওকে, যাব এবার খুশি। তা কোথায় যাব সেটা বললি না। সোহান, আমার আম্মুর নানু বাড়ি বেড়াতে যাব। সেই ছোটবেলায় একবার গিয়েছিলাম। গ্রামটা অনেক সুন্দর, তুই যদি দেখিস তো তোরও অনেক ভালো লাগবে। তোর ভালো লাগবে বলেই বলছি। নিলয়ও, ঠিক আছে, তা কয়টায় যাবি? সোহান, লাঞ্চ করে বেরিয়ে পড়ব। যেতে যেতে রাত হয়ে যাবে। রাতে রেস্ট করে সকালে গ্রামটা ঘুরে দেখব। আর হে, 3 দিন থাকব। নিলয়ও, কি 3 দিন? সোহান, 3 দিনেরই তো ব্যাপার, রেডি হয়ে থাকিস। তোর কার দিয়েই যাব। বিকাল 4টা নাগাদ বেরিয়ে পড়ল। রাত 10টায় তারা গ্রামে গিয়ে পৌঁছল। ক্লান্ত থাকার কারণে সবার সাথে কথা বলে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। সকাল 8টা। সকালে সবাই ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ল গ্রামের সৌন্দর্য দেখতে। কারে চড়ে ঘুরছে আর তারা 5 জন প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করছে। নিলয় বেচারাও মোটামুটি খুশি। হাসিব গান ধরল, এই গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মনও ভোলায় রে। আপনাদের লেখিকা গান পারে না, সো পরের টুকু বুইজা নিয়েন। আসলে গ্রামের সৌন্দর্যের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। শহরের চেয়ে গ্রামের পরিবেশ কত সুন্দর। তারপর নিলয় সোজা কার নিয়ে বাজারের ভিতর ঢুকে পড়ে। কার থামে মহিলা কলেজের সামনে। প্রচুর জ্যামের কারণে কার সামনে এগুচ্ছে না। তাই নিলয় কার ঘুরিয়ে চেয়েছিল ফিরে আসতে। রাস্তার পাশে কয়েকটি মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝালমুড়ি এবং ফুচকা খাচ্ছে। বিপত্তি ঘটল তখনই যখন নিলয় কার নিয়ে পাশ কাটিয়ে যেতে চাইছিল। রাতে বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় পানি জমেছিল। কারের চাকা কাদায় ডুবে যায় আর সেই কাদা ছিটকে গিয়ে মেয়েদের শরীরে পড়ে। আর তাদের মধ্যে একটি মেয়ের বোরকায় সবচেয়ে বেশি পড়ল। সেটা আর কেউ নয়, আয়েশাই ছিল। হঠাৎ এমন ঘটনায় আয়েশা থ মেরে দাঁড়িয়ে, হাতে ঝালমুড়ি। আয়েশার বোরকায় কাদাটা একটু বেশিই লেগেছে, কারণে বিশ্রী গন্ধ বের হচ্ছে। আয়েশা, হ্যাঁ আল্লাহ গো, এখন আমি কেমনে ক্লাস করবাম? অসহায়ভাবে বান্ধবীদের দিকে তাকিয়ে। নিলয়ও, ও সিট, এটা কি হলো? সোহান, দুস্ত চল এখান থেকে কেটে পড়ি, না হলে বিপদ হতে পারে। যেই ভাবা সেই কাজ। নিলয় গাড়িটা ঘোরাতে যাবে, তার আগেই আয়েশার বান্ধবীরা গাড়িটাকে ঘিরে ধরে। রনি নেমে এসে ওদের সাথে কথা বলছে, বাট পারছে না। তা দেখে নিলয় ছাড়া বাকিরাও নেমে এলো, তারাও পারছে না, ঝগড়া লেগে গেছে। রনি বারবার বুঝানোর চেষ্টা করছে এটা একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু আয়েশার বান্ধবীগুলা মানতে নারাজ। নিলয় সিট বেল্টটা খুলে কার থেকে বেরিয়ে এলো।
আয়েশা ও নির্বাক দর্শকের মতো দাঁড়িয়ে দেখছে ওদের ঝগড়া। হঠাৎই নিলয়ের চোখ গেল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে। বোরকায় কাদা লেগে আছে। মুখের দিকে তাকাতেই শকট বোরকা পরা অথচ মুখটা খোলা। 17 বছর বয়সের আয়েশাকে দেখে নিলয়ের চোখ আটকে যায়। কালো বোরকায় চেহারাটা আরও ফুটে উঠেছে। নিলয় চোখ ফেরাতে পারছে না। হাঁ করে তাকিয়ে আছে আয়েশার দিকে। আর ওদিকে অবস্থা বেগতিক দেখে আয়েশা ঝালমুড়ি ফেলে তাড়াতাড়ি বান্ধবীদের কাছে গেল। আয়েশা, মৌ কি শুরু করেছিস? সাদিয়া তুই, নুফতি প্লিজ এখান থেকে। তাইফা কথাটা শুন, দেখ না দোস্ত, কতগুলা ছেলে, আমার খুব ভয় করছে। কে শুনে কার কথা? মৌ, এই যে দেখেন তো আমাদের সবার ড্রেসে কিভাবে কাদা ভরেছে। আয়েশুর অবস্থা তো আরও খারাপ, সরি বলেন। নুফতি, আপনারা ইচ্ছা করে কাদা ছিটিয়েছেন। সাদিয়া, বেয়াদব পোলা, ইতা কই থেইকা আইছে রে। তাইফা, পিটাইয়া হাড়গুড় ভাইঙ্গা লাইতে মন চাইতেছে। আয়েশা, দুস্ত আমার বোরকায় কাদা বেশি ভরেছে, ঝগড়া আমার করা উচিত ছিল, চল এখান থেকে। সবকটাকে টানতে টানতে রনি, সোহান, হাসিব, সাইফ, কি ঝগড়াটে মেয়েরে বাবা। এই নিলয়, তোর আবার কি হয়েছে? হালকা ধাক্কা দিয়ে মৌ আয়েশু ছাড়ত। আয়েশাকে সবাই আয়েশু বলেই ডাকে। নিলয়ও আয়েশু। সানগ্লাস খুলে মুচকি হাসল, কিছু হয়নি, চল। সবাই আবার ফিরে যায়, কিন্তু নিলয়ের চোখে শুধু ভেসে উঠছে আয়েশার নির্বাক মুখটা। নিলয় কিছুতেই ভুলতে পারছে না। সোহান বিষয়টা বুঝতে পারে। সোহান, কি হয়েছে নিলয় তোর? শুধু মুচকি মুচকি হাসছিস। নিলয়ও, বোরকাওয়ালির সব ইনফরমেশন আমার চাই। রনি, প্রেমে পড়ছিস দোস্ত? নিলয়ও, তা জানি না, বাট বারবার শুধু পিচ্ছি মেয়েটার মুখটা ভেসে উঠছে। সোহান, পেয়ে যাবি। হাসিব, দোস্ত প্রথম দেখায় প্রেমে পড়ে গেছস? নিলয় মুচকি হাসল। তারপর নিলয়কে সব ইনফরমেশন এনে দেয়, আর এটাও বলে যে আয়েশা জমিদার বাড়ির মেয়ে। জমিদার বাড়ি নিয়ে আরেকদিন বলবো, আজ থাক। নিলয় আয়েশার বাড়ির কথা বললে সোহান নিয়ে যায়। আয়েশার বাড়ির সামনে এসে দাঁড়ায়। 6 রুমের ফ্ল্যাট, নতুন বিল্ডিং, দেখতে খুবই সুন্দর। গেটটা অনেক উঁচু, যে কারণে ভিতরে কিছু দেখা যাচ্ছে না। ছাদে হরেক রকমের ফুল এবং ফলের গাছ। আজকে আর পারছি না, আরও অর্ধেকটা বাকি আছে, আরেকদিন সময় পাইলে বলবো। তারপর তারা 3 দিন থেকে ঢাকায় চলে আসে। আসার আগে আয়েশাকে ফলো করার জন্য রশিদকে ঠিক করে আসে এলাকার গুন্ডা। তারপর বাকিটা আপনারা জানেনই। হঠাৎ নিলয়ের চোখ যায় ফোনের স্ক্রিন দেখে 12টা বেজে গেছে। অতীত মনে করতে করতে এতটা সময় পেরিয়ে গেল। ছাদ থেকে রুমে এসে দেখে আয়েশা কোথাও নেই। নিলয় একটু ভয় পায়। হঠাৎই ওর চোখ যায় ফ্লোরে, আয়েশা গুটি গুটি মেরে ঘুমিয়ে আছে। স্বস্তির নিঃশ্বাস ফেলে নিলয়। টু বি কন্টিনিউ।